বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে তৃতীয়বার সুযোগ এসেছে। এটা কেন বলছি তৃতীয়বার? বাংলাদেশে প্রথম সুযোগটা আসে ৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। তখন আমরা এটাকে গণতন্ত্রের বিজয়, স্বাধীনতার বিজয়, মুক্তিযুদ্ধের বিজয় হিসাবে সবাই দেখেছে এবং এতটাই আমরা আশাবাদী ছিলাম যে মানুষের অধিকার এখন প্রতিষ্ঠিত হবে, গণতান্ত্রিক রীতিনীতি যেগুলো আছে সেগুলো মানা হবে, মানুষের স্বাধীনতা, বলার, লেখার এগুলো অধিকার থাকবে। কিন্তু অচিরেই আমরা যেটা লক্ষ্য করেছিলাম, তৎকালীন সরকার, শেখ মুজিবের সরকার, মানে ৭২-এ ক্ষমতাসীন হওয়ার পরে যত দিন গেছে ততই তারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে, মানুষকে কোণঠাসা করেছে, ক্ষমতা হারা করেছে। এক কথায় বলা যায়, পাকিস্তানের বিরুদ্ধে এসে যে স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বাঙালিরা বিদ্রোহ করেছে, যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, সেই সরকার পরিবর্তন হলো, মনে হলো তাদের প্রেতাত্মারা তৎকালীন সরকারের উপরে ভর করেছে। রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল তৎকালীন সময়ে বিরোধী রাজনৈতিক দলকে কোণঠাসা করার জন্য, বলা যায় তাদের ধ্বংস করার জন্য। এটা এতটাই আলোচিত বিষয় এবং এতটাই ইতিহাসের একেবারেই বলা যায় নগ্নতম ঘটনা, যেটা বলে শেষ করা যাবে না। আমরা সেই ঘটনাগুলো জানি এবং জানি বলেই বারবার আমাদের স্মরণে আসে। সেই ঘটনা আড়াল করার জন্যে পরবর্তী একটি সরকার, যেটি শেখ মুজিবের কন্যার সরকার, সংবিধানে শেখ মুজিবকে রক্ষার জন্যে একটি আইন পাশ করে, যে আইনটি ছিল যে তার ব্যাপারে সমালোচনামূলক যদি কোনো কথা কেউ আকার ইঙ্গিতও বলে যেটি তার সমালোচনা উপহাস করার বিষয় বলে মনে হয়, তাহলে তার শাস্তি হতে পারে, অর্থাৎ রাষ্ট্রদ্রোহ হিসাবে মামলা হতে পারে। এবং ওই মামলায় পরবর্তী সময়ে আমরা দেখেছি গত ১৫ বছরে অনেকেই জেলে গেছেন, দিনের পর দিন তারা জেল খেটেছেন, জামিন পান নাই। এটা একটা মানে মর্মান্তিক ব্যাপার এই কারণে যে তার শাসককে, যদি গণতন্ত্র থাকে তাহলে নির্দ্বিধায় তারা সেই শাসক বা সেই শাসনের বিরুদ্ধে যেগুলো বলার, সমালোচনা করা, সে অধিকার তারা রাখে। কিন্তু ৭২-৭৫-এর ঘটনায় সরকার যে আইন করেছিল, সেই আইনের কারণে তারা কিছুই বলা যেত না, বললে রাষ্ট্রদ্রোহী মামলা এটা হতো। আমরা এই যে ঘটনা, সেই ঘটনার মর্মান্তিক বিষয় হচ্ছে যে ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে, যেমন দুর্ভিক্ষের কথা, ৪০,০০০ বিরোধী দলের নেতাকর্মীর হত্যার কথা, কিন্তু সেটি কার্যকরভাবে বিচার করা হয়নি বা বিচারে আওতায় আনা হয়নি। সেই সম্ভাবনাকে অঙ্কুরেই ধ্বংস করে দেওয়া হয়েছে। পরবর্তীতে ৭৫-এর যে পরিবর্তন, যত মর্মান্তিকই হোক না কেন, এটা ইতিহাসে ছিল অনিবার্য ঘটনা। এটা আওয়ামী লীগরা কখনো স্বীকার করতে চায়নি। স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পতন নির্দয়, নির্মম, ভয়ঙ্কর হয়, শুধু আমাদের দেশে না, সারা বিশ্বে। শুধু শেখ মুজিব কিন্তু স্বৈরতান্ত্রিকতার কারণে তিনি নিহত হয়েছেন এমন না, সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখলে আপনার দেখা যাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা। হিটলার, মুসোলিনি বা এই জাতীয় অসংখ্য ঘটনা ইতিহাসে আছে। দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছিলাম, সেটা ৯০-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, মানে ৭৫-এর ১৫ আগস্ট ঘটনার পরে শহীদ জিয়ারের আমলে অল্প সময়ের জন্য দেশের মানুষ গণতন্ত্রের একটু স্বাদ উপলব্ধি করেছিল। সেই স্বাদটি খুব ক্ষণস্থায়ী হয়েছিল। ক্ষণস্থায়ী হয়েছিল এই কারণে বলছি যে জিয়ার শাসনকালের ব্যাপ্তি খুব বড় না, তাকে নির্দয়, নির্মমভাবে হত্যা করা হয়েছিল। অনেকেই ইতিহাসবিদরা বলেন
এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে গণতন্ত্রকে রোধ করা হয়েছিল, স্বাধীনতাকে রোধ করা হয়েছিল, মানুষের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। অর্থাৎ হুসেন মোহাম্মদ এরশাদ, জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাত মিলিয়ে সেই জিয়া রহমান বা স্বাধীনতার ঘোষককে হত্যা করে। এই হত্যাকাণ্ডের পরেই আওয়ামী লীগের তৎকালীন প্রধান শেখ হাসিনা বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন যে সামরিক আইন আসাতে তিনি আশাহত হননি। আই এম নট আনহ্যাপি, এই কথাটি সেই সময় শাসক হিসাবে না, তিনি দলের প্রধান হিসাবে অর্থাৎ আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে এই কথা বলেছিলেন। আর আওয়ামী লীগের মুখপত্র দৈনিক বাংলার বাণী সেই সময় ব্যানার হেড করেছিল প্রথম পৃষ্ঠায়, এক ফোঁটা রক্ত ঝরে নাই, হে একটি হত্যাকাণ্ড ঘটে নাই, এক ফোঁটা রক্তও ঝরে নাই, হে সামরিক শাসন তোমাকে অভিনন্দন। শেখ সেলিমের নেতৃত্বে তখন বাংলা বাণী প্রকাশিত হতো এবং কম বেশি সবাই মনে করত এটি আওয়ামী লীগের মুখপত্র। একটি রাজনৈতিক দল হিসাবে কোনো সামরিক সরকারকে সরাসরি সমর্থন করা, এটি সেই সময় আমরা লক্ষ্য করেছি এবং এটা আওয়ামী লীগের চরিত্র হিসাবে অনেকেই জানে। আরেকটি ঘটনা হচ্ছে, সেই ঘটনার মধ্যে দীর্ঘ 9টি বছর 86-এ একটা নির্বাচন হোসেন মোহাম্মদ এরশাদ দেন বটে, কিন্তু সেটি একেবারে সাজানো নির্বাচন ছিল। সেই নির্বাচনে সকল বিরোধী দল যারা এরশাদের পতন বা পদত্যাগের দাবিতে আন্দোলন করছিল, 7 দলের নেত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর 15 দলের নেত্রী ছিলেন শেখ হাসিনা। কিন্তু একটা পর্যায়ে গিয়ে শেখ হাসিনা এরশাদের অধীনে নির্বাচন করেছিলেন। এটা ইতিহাসে লেখা আছে 86-এ। সেই সময় আমি ছাত্র দলের সভাপতি ছিলাম, আমরা এই নির্বাচনের বিপক্ষে 7 দলের কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলাম। আমরা যারা নির্বাচন বয়কটকারী বা নির্বাচন বর্জনকারী ছিলাম, তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সময় ছিলাম, কিন্তু 15 দলের ছাত্র সংগঠন, ছাত্রলীগ সহ, ওরা নিজেরাই ভয়ে অথবা অন্য কোনো কারণে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সকল শিক্ষা অঙ্গন থেকে তারা তাদের কর্মী নেতা সব চলে